2024-এ মমতা ব্যানার্জিকে কোথায় পাঠাতে যাই সেটাও আমরা ভোটের মাধ্যমে পাঠিয়ে দেব। এখন ব্যাপারটা হচ্ছে যে কাজ শাহজাহান সাহেবদের দ্বারা ঘটেছে, কোর্ট নির্দেশনা দিয়েছে ইডি অফিসারকে, ইডিকে নির্দেশনা দিয়েছে রেশনে যে দুর্নীতি হয়েছে সেটাকে তদন্ত করে কোর্টকে জানানো। সেই নির্দেশ মতো ইডি অফিসাররা গিয়েছিলেন, সেখানে ইডি অফিসারদের মাথা ফাটিয়ে সিআরপিএফকে সেখান থেকে বিতাড়িত করেছে। আমি প্রথমেই বলবো সিআরপিএফকে ধন্যবাদ জানাই, অন্তত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, জিনিসটাকে হ্যান্ডেল করেছেন, নাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু এরা ঘটতে দেননি। কিন্তু যে অন্যায় কাজ করেছেন যেখানেই যাক না কেন, আমার মনে হয় সুপ্রিম কোর্টে গেলেও তিনি জামিন পাবেন না, তিনি যেতেই পারে। তিনি বারবার করে জামিনের জন্য আবেদন করছেন, পুলিশ খুঁজে পাচ্ছে না, গ্রেফতার করা যাচ্ছে না। পুলিশ খুঁজে পাচ্ছে না এটা বলা মনে হয় ভুল হবে, হয়তো আপনার সাংবাদিক আপনার এর থেকে বেশি বলতে পারবেন না। আমি বলছি পুলিশ খুঁজছে না। পুলিশ কেন খুঁজছে না? মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জির পিসি মমতা ব্যানার্জি নির্দেশ দেয়নি বলে এখনো খুঁজছে না। মমতা ব্যানার্জি যদি নির্দেশ দিয়ে দেয়, পুলিশ মন্ত্রী যদি নির্দেশ দিয়ে দেয়, কয়েক ঘন্টার মধ্যে তাকে নিয়ে এসে জনমানুষ হাজির করবে। আর এদেরকে কেন মমতা ব্যানার্জি খুঁজতে আটকে রেখেছে, সরি মানে অ্যারেস্ট করতে দিচ্ছে না, এরা হচ্ছে দলের স্ট্রাইকার। এরাই তো ভোটটা চুরি করে, এরাই তো ভোটটা লুট করে। ভাঙড়ে পঞ্চায়েত নির্বাচনে ক্যানিং থেকে শুরু করে যেগুলো আনকনটেস্ট হয়েছে, এদেরই গুন্ডামস্তান গিয়ে তো ভোটটা লুট করেছে। এরা দলের স্ট্রাইকার, এদেরকে যদি ভোতা করে এদেরকে যদি জেলে রাখা হয়, তাহলে মমতা ব্যানার্জিতে ভোটে পরাজিত হবে। সুতরাং তিনি দিনের পরাজয়ের ভয়ে এদেরকে অ্যারেস্ট করতে দিচ্ছে না। তবে কতদিন আটকে রাখে সেটাই দেখার বিষয়। দেশের বিচারের ব্যবস্থা আছে, আরও এজেন্সি আছে, তারা খুঁজে বার করবে। এক সপ্তাহের মধ্যে সিএএ লাগু হবে। শান্তনু ঠাকুর মহাশয় 2019 সালের আগেও বলেছিলেন, ভোটটা নেওয়ার আগে, মতুয়া ভাই থেকে শুরু করে মানুষের ভোট নেওয়ার আগে বলেছিলাম সিএএ করব, ফেলিওর হয়েছেন। 2021-এর নির্বাচন আগে শান্তনু ঠাকুর মহাশয় থেকে শুরু করে তার পরিবারের লোকজনরাও সিএএর কথা বলেছিল, সেটাও ফেলিওর হয়েছে। 2024 নির্বাচনে এসছে, শান্তনু ঠাকুর মহাশয়কে হয়তো আবার নতুন জিতার ইচ্ছা গিয়েছে, সেই জন্য কথা বলছে। তবে একটা কথা বলি, শান্তনু ঠাকুর মহাশয় মতুয়া সমাজের মানুষ, তিনি একজন ধর্মগুরুও বটে তাদের পরিবারে। তো আমি শুধু এইটুকুই জানতে চাই, আজকে যেটা কি মতুয়া ভাইরা দেশের নাগরিক নয়? আমার নাগরিকত্বের কি হচ্ছে? তারা কি নাগরিক নয়? না তারা আমাদের অন্য নাগরিক যে ফ্যাসিলিটিসগুলো পেচ্ছে কি তারা পাচ্ছে না? নতুন করে আমারও মনে হয় যেন মতুয়া ভাইদেরকে কোনো একটা জায়গাতে মিসগাইড করা হচ্ছে। একটা কথা বলছি, ভুলে যাব না। নূপুর শর্মা যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুমন্তব্য করেছিল, আমাদের রাজ্যে ধর্মপ্রাণ মানুষেরা যখন তার বিরোধিতা করছিল, মুখ্যমন্ত্রী তখন কি বলেছিল খেয়াল আছে তো? কি বলেছিল? দিল্লি গিয়ে বোঝাও দিল্লির বিষয়। তো আগামী দিনে যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন তারা প্রস্তুত থাকুন, আগামী 2024-এ মমতা ব্যানার্জিকে কোথায় পাঠাতে যাই সেটাও আমরা ভোটের মাধ্যমে পাঠিয়ে দেব। সাথে সাথে এটা ভুলে যাচ্ছি না, তখন আমরা সম্ভবত জেলের মধ্যে ছিলাম, হরিচাঁদ গুরিচাঁদ ঠাকুরের নামকে নিয়েও মমতা ব্যানার্জি ব্যঙ্গ করেছিল। আগামী দিনেও প্রস্তুত থাকুন, হরিচাঁদ গুরিচাঁদ ঠাকুরের নামকে নিয়ে যারা ব্যঙ্গ করেছে ভোটের মাধ্যমে তাদেরকে আমরা জবাব দিয়ে দেখিয়ে দেব। প্রস্তুত আছেন তো নাকি? যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ধর্মের মানুষের কাছে প্রিয় আছে, ঠিক একইভাবে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরও কিন্তু একটা ধর্মের একটা এলাকার মানুষের কাছে প্রিয় হয়ে আছে। তাদের নামকে নিয়ে যারা অবজ্ঞা করবে বা তাদের নামে যারা কুৎসিত মন্তব্য করবে, তাদের বিরুদ্ধে আমরা আইনে যেমন লড়াই করছি লড়াই করব, সাথে সাথে ভোটের মাধ্যমেও তাদেরকে প্রতিহত করব। তো আগামী দিনে ভুলে যাব না, আমরা আগামী দিনে জবাব দেব। নূপুর শর্মাকে নিয়ে যে কথা বলেছেন তার যেমন জবাব দেব, ঠিক একই ভাবে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামকে নিয়েও যিনি খিল্লি করেছেন তাকেও আমরা জবাব দেব। প্রস্তুত আছেন তো নাকি? যদি মনে করেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যারা ফলোয়ার, তারা যদি মনে করেন এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটা ওরা বুঝে নেবে, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা ফলোয়ার্স তারা যদি মনে করেন হরিচাঁদ গুরিচাঁদ ঠাকুরের ব্যাপারটা ওরা বুঝে নেবে, মধ্যখানে দেখবেন দুজনই বঞ্চিত হচ্ছেন, দুজনকে নিয়ে খিল্লি হয়ে যাচ্ছে। কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যের সাথে লড়াইটা দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। শেষে মায়ের আমার একটা কথা বলতে বলে এটা বলছি, মায়েদের কথা বলবো। মায়েদের কথা একটাই বলছি, 500,000 টাকা দিয়ে আপনাদেরকে ঢাল হিসেবে সবসময় দাঁড় করাচ্ছে। আগামী দিনে যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন, আমি দায়িত্ব নিয়ে বলছি 500,000 নয়, এই আনপ্রোডাক্টিভ নয়, আমরা চাই প্রোডাক্টিভ হোক। মায়েদের হাতে কাজ দিয়ে মায়েরা যাতে বাড়ির আশেপাশে থেকে মাস গেলে 5,000-এর আশপাশে ইনকাম করতে পারে তার ব্যবস্থা আইএসএফ করে দেবে। ভিক্ষা টাইপের দেওয়া হচ্ছে না, এখন যাই বলছে যে লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেবো। আরে
যেন ওর বাবার ঘর থেকে দিচ্ছে, আব্বার ঘর থেকে আসছে। তো আমাদের কথাও শুনবো না আমরা আগামী দিনে আমাদেরকে কাজ করার সুযোগ দিলে আমরা মায়েদের জন্য এমন প্রকল্প নিয়ে আসবো, বাড়ির আশপাশে থেকেই মাস গেলে যাতে 5,000-এর আশপাশে ইনকাম করতে পারে তার আমরা ব্যবস্থা করে দেবো। এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি। হয় সেই জায়গাটাও আছে। শুধু একটা কথা বলি, আত্মা প্রজেক্ট বলে একটা প্রজেক্ট আছে যেটা ব্লকের মাধ্যমে হয়, সেটা আছে প্রজেক্ট, ওই নামকাওয়াস্তে আছে, মায়েদেরকে দিচ্ছে না। ওই ধরনের প্রজেক্ট আগামী দিনে নিয়ে আসবো। যারা কৃষক কৃষিকাজের সাথে যুক্ত, 60 বছরের নিচে কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। আপনার এলাকায় যদি চোখটা বন্ধ করে একটু ভাবুন তো, লাস্ট 6 মাসের কথা, কতজন মারা গিয়েছে, যাদের মারা গিয়েছে তাদের মধ্যে কৃষকের সংখ্যা কত, আর 60 বছরের নিচের কৃষকের সংখ্যা কত। নিশ্চিতভাবে অনেক খুঁজে পাওয়া যাবে যে 60 বছরের নিচে কৃষকের বয়স মারা গিয়েছে, কিন্তু তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পেয়েছে। তো কেউ জানতেন এটা? কেউ জানতেন? কেন তৃণমূলের বন্ধুরা জানায়নি আপনাদের? খোঁজ নিলে হয়তো এটাও দেখা যাবে আপনার বাড়ির কেউ মারা গেছে 60 বছরের নিচে, তৃণমূলী বন্ধুরা অন্য কেউ সাজিয়ে ওই 2 লক্ষ টাকাটাও হয়তো খেয়ে নিয়েছে, ওই জন্য জানায়নি। আমি সবার দীর্ঘায়ু কামনা করছি, কিন্তু এ ধরনের ঘটনা ঘটে তো নাকি ভাই? কৃষক 60 বছরের নিচে মারা যায় না, তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে। 60 বছরের ঊর্ধ্বে কোনো কৃষকের বয়স হয়ে গেলে ফার্মার্স ওল্ড এজ পেনশন বলে একটা প্রকল্প আছে, সে মাস গেলে একটা টাকা পাবে। কতজন পায়? কতজন জানায়নি কেন? ওরা তুলে খাচ্ছে। কারণ এই ধরনের ঘটনা আছে, তো পেপারও এসেছিল। বাপ বেঁচে আছে, মাকে বিধবা দেখিয়ে ভাতা তুলে যারা খেতে পারে, তারা এই গরিব কৃষক, বৃদ্ধা কৃষকদের টাকা তুলে খাবে না? আমি এটা বিশ্বাস করতে পারি না। বাপ বেঁচে আছে, মাকে বিধবা দেখিয়ে ভাতা তুলে খাচ্ছে তৃণমূলের কিছু নেতারা, তাহলে এই গরিব কৃষকদের টাকা খাবে না? এরা বিশ্বাস করা যায় ওদের কাছে? তাই বলবে এগুলো আপনাদের প্রকল্পের মধ্যে আছে। এগুলো আপনারা বিস্তারিত জানতে গেলে আপনারা এডিএসআর এর সাথে যোগাযোগ রাখবেন, এগুলো আপনারা পেয়ে যাবেন। কটা বাজে? আপনাদের আর দুটো বিষয়, নতুন বিষয় বলে এখান থেকে বিদায় নেব। লোকসভা নির্বাচনের সময় যদি এখানে আমরা প্রার্থী দিই, নিশ্চিতভাবে এখানে এসে তখন বলবো, বা আগামী দিনে অবিজেপি অতৃণমূলীদের শক্তির সাথে যদি আমাদের সাথে কোনো শক্তি হাত মিলাতে চায়, যারা বিজেপি এবং তৃণমূলকে সমানভাবে বিরোধিতা করে, যদি আমাদের সাথে হাত মিলাতে চায়, আমাদের পরিবর্তে তারা যদি এখানে প্রার্থী দেয়, তখন হয়তো আসে বলতে পারি। তো সময় কথা বলবে। দুটো নতুন বিষয় আপনাদেরকে আজকেও বলবো বলে এখান থেকে বিদায় নেব। 1 নম্বর হচ্ছে কৃষকদের জন্য, বেশি কৃষকদের রিলেটেড, যারা মাঠে কাটে কাজ করে, অনেক সময় আমাদের পরিবারের লোকজন সাপে কেটে মারা যায়, বা মাঠের ধারে বাড়ি, অনেক সময় সাপে কেটে মারা যায়। সাপে কেটে মারা গেলেও 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাওয়া যায় সরকারের পক্ষ থেকে, আপনারা পেতে পারেন। আমারও মনে হয় এটা আজকে নতুন শুনলে। তবে ক্ষতিপূরণের থেকে বড় কথা, যে বিষয়টার জন্য আপনাদেরকেও চিৎকার করতে হবে, আমিও চিৎকার করি, বিধানসভার মধ্যে আগামী দিনে বলবো, বাইরে আপনাদেরকেও চিৎকার করতে হবে, সেটা হচ্ছে আমাদের রাজ্যে সাপে কাটা রোগীর ঔষধ, অ্যান্টিভেনাম যাকে বলে, চালু ভাষায় যেটাকে আমরা বলি, এই সাপে কামড়াচ্ছে ওর ঔষধ দিতে হবে, বা বিষ করতে, অ্যান্টিভেনাম যেটাকে বলে, সেটা আমাদের রাজ্যে আর তৈরি হয় না। ফলে কি হচ্ছে, যারা একটুখানি খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন, আজ থেকে 2009 সালের আগে পর্যন্ত, 9-10-এর কথা বলছি, সাপে কাটা রোগীকে যদি 100 মিনিটের মধ্যে হসপিটালে নিয়ে যেতে আমরা পারতাম, সে সাপে কাটা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরতো। আর এখন কি দেখছি, সাপে কাটা রোগীকে হসপিটালে নিয়ে গেলেও 3 দিন 4 দিন 5 দিন পরে হলেও ম্যাক্সিমাম মানুষ মারা যাচ্ছে, তার বেঁচে আর ফিরছে না। কারণটা কি ভাই? তখন অ্যান্টিভেনাম দেওয়া হতো, এখন অ্যান্টিভেনাম দেওয়া হচ্ছে, অর্থাৎ ওষুধ দেওয়া হচ্ছে, তখন বেঁচে যেত, এখন বাঁচছে না কেন? একটা সময় ছিল আমাদের রাজ্যে সাপে কাটার ঔষধ তৈরি হতো, অর্থাৎ অ্যান্টিভেনাম তৈরি হতো, আর এখন আমাদের রাজ্যে হচ্ছে না, এখন তামিলনাড়ু থেকে হচ্ছে। তাহলে বলতে পারেন আপনারা অনেকে, যে তামিলনাড়ু থেকে নিয়ে আসলে অসুবিধা কোথায়? আমাদের রাজ্যে 100-এর অধিক বিভিন্ন ধরনের সাপ আছে, কিন্তু মাত্র 6 ধরনের সাপ আমাদের রাজ্যে মানুষকে কামড়ালে মারা যায়। তার মধ্যে 2 ধরনের সাপ খুব কম কামড়ায়, 4 ধরনের সাপ বেশি কামড়ায়। একটা উদাহরণের জন্য বলছি, চন্দ্রবড়া সাপ।
ব্যাপারটা হচ্ছে তামিলনাড়ুতেও চন্দ্রবোড়া সাপ আছে, আমাদের রাজ্যেতেও চন্দ্রবোড়া সাপ আছে। আমাদের রাজ্যের চন্দ্রবোড়া সাপের যে বিষ, তামিলনাড়ুর চন্দ্রবোড়া সাপের সে বিষ আলাদা, দুটোই কিন্তু চন্দ্রবোড়া সাপ। তা আমাদের আমাদের কোনো এক ভাইকে সাপে কামড়াচ্ছে চন্দ্রবোড়া সাপ, তাকে আমরা অ্যান্টিভেনাম কি দিচ্ছি, তামিলনাড়ু চন্দ্রবোড়া সাপের অ্যান্টিভেনাম দিচ্ছি, ফলে কাজ করছে না, বেশি দিতে হচ্ছে, কাজ করছে না, আবার বেশি দিচ্ছে, কাজ করছে না, অনেক সময় হার্ট অ্যাটাক করছে, হার্ট ফেল করে মারা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? গ্রামের মানুষেরা হচ্ছে। শহরের বাবুদের সাপে কামড়ে মারা যায় না। সারা ভারতবর্ষের তথ্য বলছে, সরকারি তথ্য, 1 বছরে 50,000 মানুষ সাপে কামড়ে মারা যায়। বেসরকারি তথ্য প্রায় 1.5 লক্ষ মানুষ সাপে কামড়ে মারা যায়। পশ্চিম বাংলায় 1 বছরে 850 জন সাপে কামড়ে মারা যায়। সরকারি তথ্য, তাহলে বেসরকারি তথ্য নিশ্চয়ই 2000-এর কাছাকাছি। আর এই যে মানুষ মারা যায়, একটাও শহরের মানুষ থাকে না, সব গ্রামের মানুষ, গরিব মানুষ সাপে কামড়ে মারা যাচ্ছে। এই জন্য অপদার্থ অভিষেক ব্যানার্জির পিসির সরকার পশ্চিম বাংলায় এই সাপের বিষ তৈরি করছে না, বিদেশ থেকে ভিন্ন রাজ্য থেকে কিনে নিয়ে এসে দিচ্ছে। আমাদের মানুষের উপকার হচ্ছে না, বরঞ্চ আরো ক্ষতি হচ্ছে। তাই আমাদের যারা কৃষক মানুষ আছেন, যারা ডে লেবার আছেন, যারা মাঠে ঘাটে কাজ কামের সাথে যুক্ত থাকে, তাদেরকে আওয়াজ তুলতে হবে যে অবিলম্বে বিগত দিনে যেমন আমাদের রাজ্যে সাপে কাটার ঔষধ তৈরি হতো, আগামী দিনেও আমাদের রাজ্যে সাপে কাটার ঔষধ করতে হবে। এই আওয়াজ কিন্তু তুলতে হবে। এটা বাবুদের সমস্যা নয়। বাবুদের সমস্যা হলে এটা নিয়ে তৎপরতা দেখাতো। বাবুদের সমস্যা কোনটা ছিল বলুন তো? কোনটা? কোভিড। ওদের মরার ভয় বেশি। তো কি তৎপরতা দেখিয়েছিলেন না? গোল গোল দাগ কাটছিল না মাননীয়া? ওর মরার ভয় বেশি তো ওনাদের। ওটা বাবুদের মূল সমস্যা ছিল, গ্রামের মানুষদের অতটা ছিল না, কেন ফাঁকা জায়গা তো। বাবুদের সমস্যা বলে গোল করে দাগ কাটা দেখা দেখিয়ে দিচ্ছে, আর গ্রামের মানুষ সাপে কেটে মারা যাচ্ছে। অ্যান্টিভেনাম তৈরি করার জন্য রাজ্য আর মাথা দিচ্ছে না। তাই আমাদের সমস্যা আমাদেরকে সমাধান করতে হবে। সমাধান কিভাবে করবেন? বিধানসভার মধ্যে আপনারা আমাকে পাঠিয়েছেন, বিধানসভার মধ্যে যেমন বলবো, বিধানসভার বাইরেও এই আওয়াজটা আমাদের তুলতে হবে, যাতে সরকার বাধ্য হয় আমাদের সমস্যা সমাধানের জন্য এখানে ব্যবস্থা করতে। খেলা মেলা করে কোটি কোটি টাকা উড়িয়ে দিচ্ছে, অপাত্রে দান করে কোটি কোটি টাকা উড়িয়ে দিচ্ছে, অ্যান্টিভেনাম তৈরির জন্য কোনো চিন্তা ভাবনা নিচ্ছে না। এটা তুলতে হবে। আওয়াজ তুলবেন তো নাকি ভাই? শুধু আমি একা আওয়াজ তুললে কিচ্ছু হবে না, আমার সাথে যদি আপনারা গলা মেলান, সরকার তখন বাধ্য হবে। আর আরেকটা যেটা নতুন বলেছি, সেটা হচ্ছে, সেটাও গ্রামীণ সমস্যা অনেক ক্ষেত্রে, সেটা হচ্ছে বাজ পড়ে মারা গেলে এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। বাজ পড়ে কারা মারা যায় বেশিরভাগ? এখানে তো আটকানো যায় না বাসটা, সেই রকম আমরা আটকাতে পারবো না। কৃষক যায় বা গরিব মানুষ 2টো গরু 2টো ছাগল পুষে রেখেছে, ওই দুধ থেকে যা ইনকাম হয় তার সংসার চলে। গ্রামে বা মাঠে বেঁধে রেখেছে, ঝড় ঝাপটা হচ্ছে, সেখানে তুলতে গিয়েছে, বাজ পড়ে মারা গেছে। এই ধরনের ঘটনা তো অহরহ ঘটছে। কৃষক মাঠে চাষ করতে গিয়েছে, বাজ পড়ে মারা গিয়েছে। সেই কৃষক পরিবার বা যেই কেউ হোক, বাজে মারা গেলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। আমারও বিশ্বাস, নিশ্চিতভাবে বলতে পারি, 12 বছরে মমতা ব্যানার্জি সরকার এই কথা আপনাদেরকে জানায়নি। এই আইএসএফ আপনাদের জানিয়ে দিচ্ছে বলেই রাগ হয়ে যাচ্ছে। আর আইএসএফ এর কাজ, আপনারা আপনাদের অধিকার জানুন, আগামী দিনে আরো বেশি অধিকারের সম্পর্কে আপনাদের সচেতন করব। কিন্তু আইএসএফ এর কাজ হচ্ছে আপনাদেরকে প্রথম সচেতন করা। কাকে ভোট দেবেন না দেবেন, যাকে ভালো লাগবে তাকে দেবেন, এটা ডেমোক্রেসি। সংবিধানের ধারায় উল্লেখ আছে 18 বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিক হলেই ভোট দিতে পারবে। আপনার যাকে ইচ্ছা ভোট দেবেন। যদি মনে হয় আইএসএফ কে ভোট দিলে, আইএসএফ যদি এত জানাচ্ছে যদি ভোট দেয়, অবশ্যই আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, দ্বারে পৌঁছে দেবে পরিষেবা আপনাদের। ওদের নাটকের মতো দুয়ারে সরকারও বলছি না, দ্বারে পৌঁছে যাবে, দায়িত্ব নিয়ে আমি বলতে পারি। আইএসএফ এর পরিবর্তে যদি কাউকে ভোট দেন, দিতেই পারেন। যারা জিতবে তাদের ভুলটাকে ধরিয়ে দেবো আমরা, এটাই, আর কিছু আমাদের লক্ষ্য নয়। সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হবে, আপনারা আপনাদের অধিকার সম্পর্কে জানবেন, এ কথা।